হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো গত দুটো যে ক্লাস সে ক্লাসে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন ধরনের যে গতি সেই গতিগুলো সরল দোলগতি হবে কি না। সেখানে আমরা দেখেছি সরল দোলকের গতি, তারপরে ইউনলে একটা পাত্র, সে পাত্রতে জল রেখে যে কোনো একটা অংশে চাপ দিলে তার যে গতি সে গতিটা আমরা দেখেছি কি গতি হয়েছে, সরল দোলগতি। তারপরে যে কোনো একটা স্প্রিং, সেই স্প্রিংকে টেনে ছেড়ে দিলে তার যে গতি সে গতি সরল দোলগতি হবে আমরা দেখেছি। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চোঙে আবদ্ধ গ্যাসের সাহায্যে কোনো পিস্টনের যে গতি বা পিস্টনের যে দোলন, সেই দোলনটা যে সরল দোলগতি হবে সেটা আমরা কি টেস্ট করব। ওই জন্যে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের নিটের জন্যে। ওই জন্য তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা আগের ভিডিওগুলো এখনও দেখোনি তাদেরকে বলবো অবশ্যই সরল দোলগতির যে এর আগের যে পার্টগুলো আছে সে পার্টগুলো অবশ্যই দেখে নেবে। তাহলে দেখো এখানে আমি একটা কি চোঙ নিয়েছি, মানে চোঙাকৃতি একটা পাত্র, সেই পাত্রতে আমরা এল দৈর্ঘ্য পর্যন্ত কি গ্যাসকে রেখেছি। আর এই যে চোঙটা বা এই পিস্টনের যে ক্ষেত্রফল, সেই পিস্টনের ক্ষেত্রফলটা হচ্ছে কত, আলফা। এইবার তুমি ধরে নাও প্রাথমিক অবস্থায় চোঙের যে গ্যাসটা আছে সে গ্যাসের যে চাপ এটা হচ্ছে কত, পি। আর এখানে ভলিউম যেটা অর্থাৎ গ্যাস যেটা আছে সেই গ্যাসটার যে ইনিশিয়াল ভলিউম সেটা আমরা ধরে নিলাম কত, ক্যাপিটাল ভি। এবং দেখো যখনই আমরা এই পিস্টনটাকে ধরো চাপ দিয়ে দিলাম তাহলে তখন কি হবে, এখানে পিস্টনটাকে চাপ দিয়ে এ বিন্দু থেকে আমরা ধরো বি বিন্দুতে নিয়ে আসলাম, তাহলে এবং এখানে এর অর্থাৎ পিস্টনটার যে সরণটা ঘটলো সেই সরণটা আমরা ধরে নিচ্ছি কত, এক্স। তাহলে দেখো যখনই পিস্টনটাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসবো তাহলে গ্যাস যেটা আছে সে গ্যাসের যে ভলিউম সে ভলিউমটা দেখো কি কমে যাবে। আর ভলিউম যদি কমে তাহলে কি প্রেশারটা দেখো কি তার ইনক্রিজ করবে। তাহলে দেখবে এবার চাপ দেওয়ার পরে এখন চাপ এটা দেখো পি প্লাস কত হলো, স্মল পি আমরা ধরে নিলাম। এবং চাপ দেওয়ার পরে এখন এটা হলো চাপ, আর এখন যে ভলিউম বা আয়তন সে আয়তনটা কত হবে, দেখো তুমি ধরে নাও প্রথমে কত ছিল, ক্যাপিটাল ভি, আর স্মল ভি পরিমাণে কি কমে গেল। তাহলে এখন যে আয়তন সে আয়তনটা কত হবে, দেখো ক্যাপিটাল ভি মাইনাস কত, স্মল ভি। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে তার চাপ ছিল কত, ক্যাপিটাল পি, আর ভলিউম বা আয়তন ছিল সেটা কত, ক্যাপিটাল ভি। তাহলে যখনই আমরা চাপ দিলাম প্রেশার কী হলো, ইনক্রিজ করলো, আর ভলিউমটা কী হলো, ডিক্রিজ করলো। প্রেশার কতটা ইনক্রিজ করেছে, স্মল ভি পরিমাণে, আর ভলিউম কতটা ডিক্রিজ করেছে, স্মল ভি পরিমাণে। এবার দেখো তুমি ধরে নাও যে যখনই আমরা পিস্টনটাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসলাম অর্থাৎ এক্স পরিমাণে যে সরণ ঘটিয়েছি, তার ফলে গ্যাসের যে টেম্পারেচার সে টেম্পারেচারের কি কোনো রকম পরিবর্তন ঘটেনি। অর্থাৎ টেম্পারেচারের কোনো পরিবর্তন ঘটেনি মানে কি, আগের যা টেম্পারেচার ছিল এখন সেই টেম্পারেচারটা কি সেম আছে। অর্থাৎ তুমি ধরে নাও এখানে যে প্রসেসটা ঘটেছে সেই প্রসেসটা হচ্ছে আইসোথার্মাল। আইসোথার্মাল প্রসেস কাকে বলে, যে যখন আমরা কোনো পরিবর্তন করব সেই পরিবর্তনের সময় যদি গ্যাসের উষ্ণতার কোনো পরিবর্তন না হয় বা টেম্পারেচারের যদি কোনো চেঞ্জ না হয় তাহলে তখন সেটাকে বলা হয় কি আইসোথার্মাল বা সম উষ্ণতা বা সমউষ্ণ প্রক্রিয়া। তাহলে এখানে দেখো আগের যে টেম্পারেচার ছিল এখনও কি টেম্পারেচার সেম আছে। তাহলে দেখো এই আইসোথার্মাল প্রসেস মানে কি, সেটা হচ্ছে তোমার বয়েলস ল। কারণ বয়েলস ল আমরা কি জানি যে গ্যাসের ভর এবং তাপমাত্রা বা উষ্ণতা স্থির থাকলে গ্যাসের চাপ এবং আয়তনের গুণফলটা সবসময় কি ধ্রুবক হয়। অর্থাৎ ইনিশিয়াল প্রেশার এবং ভলিউমের যে গুণফল সেটা কি হবে, ফাইনাল প্রেশার এবং ভলিউমের গুণফলের সঙ্গে কি হবে, ইকুয়াল হবে। তাহলে দেখো এখানে অবশ্যই বয়েলস লটা কী হবে, অ্যাপ্লাই হবে। তার মধ্যে আগে চাপ এবং আয়তনের গুণফল আর এখনকার চাপ এবং আয়তনের যে গুণফল সেটা কি ইকুয়াল হবে। তাহলে এইবার দেখো এখানে লিখতে পারি বয়েল সূত্রানুসারে
বয়েল সূত্রানুসারে কি লেখা যাবে? দেখো ক্যাপিটাল পি ইন্টু ভি মানে কি ইনিশিয়াল প্রেশার অ্যান্ড ভলিউম, এটা সমান কী হবে? দেখো ক্যাপিটাল পি প্লাস স্মল পি ইন্টু ক্যাপিটাল ভি মাইনাস কত স্মল ভি, এটা হলো। এইবার এর ডান দিকে কি গুণ করে দাও, তাহলে ক্যাপিটাল পি ক্যাপিটাল ভি মাইনাস ক্যাপিটাল পি স্মল ভি প্লাস স্মল পি ক্যাপিটাল ভি মাইনাস স্মল পি স্মল ভি। বাম দিকে দেখো কি ক্যাপিটাল ভি আছে, এটা কি কেটে দাও। এইবার এখানে দেখো এই যে লাস্টে যে রাশিমালাটা আমরা পেয়েছি সে লাস্টে কি স্মল পি ইন্টু কত স্মল ভি। যদি গ্যাসের এরকম হয় যে গ্যাসটার প্রেশার এবং ভলিউমের যে চেঞ্জ হলো সেই চেঞ্জটা যদি ধরো খুবই সামান্য হয়, অর্থাৎ এই পি এবং ভি যেটা স্মল ভি সেটা যদি ধরো খুবই ক্ষুদ্র হয় তাহলে তাদের যে গুণফল সেই গুণফলটা কী হবে? আরও বেশি ক্ষুদ্র হবে। তাহলে যেহেতু এই রাশিটাকে অনেক ছোট, তাহলে তখন সেটাকে কি আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে যদি ধরো ওইটাকে নেগলেক্ট করি তাহলে তখন কি আসবে? দেখো এইদিকে কি আসলো? 0। তাহলে এখানে দেখো মাইনাস ক্যাপিটাল ভি স্মল ভি প্লাস স্মল পি ক্যাপিটাল ভি, এটাকে যদি এইদিকে নিয়ে আসো তাহলে দেখো ক্যাপিটাল পি স্মল ভি এটার সমান হচ্ছে স্মল পি ক্যাপিটাল ভি। তাহলে এখান থেকে দেখো স্মল ভি এটা সমান কত আসবে? বা আমরা যদি স্মল পি বার করি দেখো স্মল পি এটা সমান হবে ক্যাপিটাল পি বাই ক্যাপিটাল ভি ইন্টু কত স্মল ভি, এটা আমরা পাবো। এইবার এখানে এই যে স্মল পি যেটা আমরা পেলাম সেটা কি? সেটা হচ্ছে তোমার এই যে গ্যাসটারের যে চাপ সেই চাপের পরিবর্তন। তাহলে চাপের পরিবর্তন যদি এতটা হয় তাহলে ওই স্মল পি পরিমাণে চাপের পরিবর্তনের জন্যে ওই পিস্টনের উপরে কি একটা বল প্রযুক্ত হবে। তাহলে ওই পিস্টনের উপরে যে বলটা প্রযুক্ত হচ্ছে সে বলটা কত হবে সেটা আমরা বার করব। দেখো চাপটা আমরা পেয়েছি, তাহলে দেখো আমরা জানি যে চাপ সমান কি বল বাই ক্ষেত্রফল। তাহলে বল সমান কী হবে? চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে দেখো এই যে বলটা সে বলটা কি এই যে পিস্টন সে পিস্টনের কি উপরের দিকে কাজ করবে, অর্থাৎ এই যে বলটা কাজ করবে সে বলটাই কি হবে? ওই পিস্টনের উপরে ক্রিয়াশীল কি রেস্টোরিং ফোর্স বা প্রত্যানয়নকারী বল, যে বলটা পিস্টনটাকে আগের যে অবস্থান সে আগের অবস্থানে কি নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে এখানে দেখো এইটা যদি প্রেসার পি হয় তাহলে দেখো পিস্টনের উপরে ক্রিয়াশীল প্রত্যানয়নকারী বল কত হবে? অতএব পিস্টনের উপর ক্রিয়াশীল প্রত্যানয়নকারী বল এটা যদি আমরা এফ ধরি তাহলে এফ ইকুয়াল টু কত আসবে? দেখো পি ইন্টু কত আলফা, যেখানে আলফাটা কি? আলফা হচ্ছে তোমার এই যে পিস্টনটা আছে সেই পিস্টনের কি ক্ষেত্রফল। তাহলে এটা হলো প্রত্যানয়নকারী বল, তাহলে এটা সমান দেখো পি ইন্টু আলফা, আর পি এর ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে দেখো ক্যাপিটাল পি বাই ক্যাপিটাল ভি ইন্টু স্মল ভি ইন্টু কত আলফা, এটা আসবে। তাহলে এইটা হলো কি বল, ঠিক আছে। এইবার দেখো এইখানে যে বলটা সে বলটাকে প্রত্যানয়নকারী বল, তাহলে যেহেতু এখানে এই বলটা প্রত্যানয়নকারী বল তাহলে এখানে কি একটা আমরা মাইনাস সাইন দিতে পারি, ঠিক আছে। তাহলে এখানে এই যে বলটা এই বলটা কার উপরে কাজ করবে? এখানে যে পিস্টনটা আছে সেই পিস্টনের উপরে কি কাজ করবে। এবার তুমি ধরে নাও এই পিস্টন যেটা আছে সেই পিস্টনের ভর এটা ক্যাপিটাল এম ধরে নাও। তাহলে পিস্টনের ভর যদি ধরো ক্যাপিটাল এম হয় তাহলে পিস্টনের ত্বরণ কত হবে? তাহলে দেখো অতএব পিস্টনের ত্বরণ, দেখো ত্বরণ সমান আমরা কি জানি? ত্বরণ সমান হচ্ছে তোমার বল বাই কি ভর, অর্থাৎ দেখো এফ বাই কত ক্যাপিটাল এম, তার আগে অবশ্যই কী হবে? একটা মাইনাস হবে। তাহলে এটা ইকুয়াল টু দেখো মাইনাস এফের ভ্যালু কত? স্মল পি ইন্টু স্মল ভি ইন্টু আলফা বাই কত? দেখো ক্যাপিটাল ভি, এটা হবে ভালো করে দেখো ইন্টু এখানে কি আছে? এম। তাহলে এইটা হচ্ছে ওই যে পিস্টনটা আছে সেই পিস্টনের উপরে ক্রিয়াশীল কি ত্বরণ। এবার দেখো এখানে যদি ভ্যালু বসাও তাহলে দেখো মাইনাস পি, এবার দেখো স্মল ভি মানে কি? ওই যে পিস্টনটা আছে সেই পিস্টনের
যে আয়তনের যে পরিবর্তনটা হলো সে আয়তনের পরিবর্তন। তাহলে ওর দৈর্ঘ্য কতটা পরিবর্তন হয়েছে সেটা দেখো কত এক্স। তাহলে দৈর্ঘ্য পরিবর্তন যদি এক্স হয় তাহলে ওর আয়তন কী হবে স্মল ভি। দেখো তার জায়গায় আমরা লিখতে পারি এক্স ইন্টু কত আলফা ইন্টু এখানে দেখো একটা আলফা আছে বাই ভি ইন্টু কত ক্যাপিটাল এম। ঠিক আছে, এবার এখানে দেখো এক্সটা কি এক্স ইন্টু আলফা মানে কি আয়তন। দেখো আমরা যেহেতু এটা একটা চোঙ তাহলে চোঙের আয়তন মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু কি তার দৈর্ঘ্য। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত আলফা আর তার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা কত হলো এক্স। তাহলে এইবার দেখো এ ইকুয়াল টু কত আসছে মাইনাস পি বাই ভি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু এক্স ইন্টু আলফা স্কোয়ার বা আগে আলফা স্কোয়ার লিখলাম আমরা আলফা স্কোয়ার ইন্টু কত এক্স। এবার এখানে দেখো এইটা যে এইটুকু যেটুকু আছে এটা হচ্ছে কি দেখো একটা কনস্ট্যান্ট। তাহলে এটা যদি ধরো কনস্ট্যান্ট হয় তাহলে এইটা বা এটাকে তুমি এরকম আকারে লেখো তাহলে দেখো আলফা এ ইকুয়াল টু আমরা এরকম লিখছি মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু কত এক্স, যেখানে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত বা ওমেগা ইকুয়াল টু রুট ওভার অফ পি আলফা স্কোয়ার বাই ভি ইন্টু কত এম। ঠিক আছে এইটা। তাহলে দেখো এইটা যেহেতু ধ্রুবক তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ সমানুপাতিক কত এক্স, মানে এ সমানুপাতিক কি মাইনাস এক্স। তার মানে কি বোঝাচ্ছে যে ত্বরণটা সরণের সঙ্গে কি সমানুপাতিক এবং সাম্যাবস্থা কি অভিমুখী। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব পিস্টনের গতি সরল দোলগতি। কারণ এর আগে আমরা দেখেছি যে সরল দোলগতি হতে গেলে কি হতে হবে তা ত্বরণটা সরণের সঙ্গে সমানুপাতিক হতে হবে এবং কি সাম্যাবস্থা অভিমুখী হতে হবে। তাহলে যেহেতু ওইটা হচ্ছে তাহলে ওই পিস্টনটার যে গতি সেই গতিটা কি হবে অবশ্যই সরল দোলগতি হবে। তাহলে এখানে সরল দোলগতি যেহেতু তাহলে ওই পিস্টন যেটা সরল দোলগতিতে আন্দোলিত হচ্ছে এবার আমরা কি তার টাইম পিরিয়ড বা পর্যায়কালটা বার করব। তাহলে অতএব পিস্টনের পর্যায়কাল, দেখো পর্যায়কাল টি ইকুয়াল টু আমরা কি জানি 2 বাই ওমেগা। তাহলে দেখো এটা সমান কি হবে 2 ইন্টু 1 বাই ওমেগা, তাহলে একটু উল্টে গেল তাহলে ভি ইন্টু এম বাই পি ইন্টু কত আলফা স্কোয়ার। তাহলে এইটাই হবে ওর যে তোমার ত্বরণ সেই ত্বরণটা। ঠিক আছে এই পর্যায়কালটা। তাহলে এবার এটা দেখো 2 ইন্টু দেখো রুট ওভার অফ ভি ইন্টু এম। এবার দেখো এখানে ভি এর জায়গায় যদি তুমি এটা লেখো ভি মানে কি গ্যাসটার আয়তন, তাহলে এখানে আয়তন সমান দেখো আমরা জানি যে যেহেতু এটা চোঙাকৃতি পাত্র তাহলে আয়তন সমান হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু কত এল ইন্টু কত তার ভর আছে এম, তাহলে বাই দেখো পি ইন্টু কত আলফা স্কোয়ার এটা হলো। তাহলে আর এবার দেখো এখানে আলফা আলফা তুমি যদি কেটে দাও একটা তাহলে দেখো 2 ইন্টু রুট ওভার অফ এল এম বাই কত পি ইন্টু কত আলফা। তাহলে ওই যে পিস্টনটা সরল দোলগতিতে আন্দোলিত হচ্ছে সেই সরল দোলগতির যে পর্যায়কাল সেই পর্যায়কাল টি সমান কত আসবে 2 ইন্টু রুট ওভার অফ এল এম বাই কত পি আলফা। ঠিক আছে, তাহলে এই যে পর্যায়কাল সে পর্যায়কালের যে ইকুয়েশান সেই ইকুয়েশানটা খুব ভালো করে কি তোমরা মুখস্থ করে রাখবে, কারণ এখান থেকে তোমাদের নিটে প্রবলেম আসতে পারে। ওই জন্য ফর্মুলাটা যদি তোমরা ভালো করে মনে রাখো তাহলে এই ফর্মুলা থেকে অঙ্ক আসলেও কি আসতে পারে। ঠিক আছে, ওই জন্য থিওরিটা খুব ভালো করে বুঝবে ফার্স্টে, তারপরে ওই যে লাস্ট যে ফর্মুলাটা আমরা পাচ্ছি সেই ফর্মুলাটাকে ভালো করে মুখস্থ করে রাখবে। ক্লিয়ার? তাহলে দেখো অনেক কটার ক্ষেত্রে গতি আমরা দেখলাম এবং প্রত্যেকটার ক্ষেত্রে যে গতি সেই গতিগুলো সরল দোলগতিতে আন্দোলিত হচ্ছিল এবং তার ক্ষেত্রে যে পর্যায়কাল সে পর্যায়কালের ইকুয়েশন আমরা কি বার করেছি। এইবার লাস্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পৃথিবীর মাঝ বরাবর কেটে যদি একটা সুড়ঙ্গ তৈরি করা হয় তাহলে সেই সুড়ঙ্গের মধ্য দিয়ে কোনো একটা বস্তুর যে গতি সেই গতিটা সরল দোলগতিতে আন্দোলিত হবে সেটা আমরা কি প্রমাণ করব। অর্থাৎ দেখো
আমি একটা এরকম পৃথিবী অঙ্কন করলাম, এটা ধরো পৃথিবী, এর যে ব্যাসার্ধ সে ব্যাসার্ধটা আর, এবার পৃথিবীর মাঝ বরাবর তুমি কাটলে, কেটে একটা ধরো সুড়ঙ্গ তৈরি করলে, জাস্ট কল্পনা করো। দেখো এটা কাটা কখনোই সম্ভব না, সম্ভব কি? কখনোই সম্ভব না। মানে পৃথিবীর এই মাঝ বরাবর কাটতে গেলে তোমার পৃথিবীর যে সেন্টার, সেই সেন্টার দিয়ে যেতে হবে। তাহলে সেন্টার দিয়ে যদি তুমি যাও, তাহলে তখন কী হবে? ওখানে আমরা জানি পৃথিবীর যে সেন্টার সেখানে কি আছে? লাভা আছে। এবং আমরা মহাকর্ষ চ্যাপ্টারতে দেখেছি যে পৃথিবীর যে সেন্টার সেখানে অনেক বেশি ডেনসিটির মেটেরিয়ালস আছে। তাহলে সেই মেটেরিয়ালস কেটে ওই লাভার মধ্য দিয়ে কখনোই পৃথিবীর কেন্দ্র বরাবরকে একটা সুড়ঙ্গ তৈরি করা সম্ভব না। তাহলে এটা কি জাস্ট একটা কনসেপ্ট, মানে কল্পনা। তাহলে কল্পনা করে নাও যে পৃথিবীর মাঝ বরাবর তুমি কি একটা সুড়ঙ্গ করলে, মানে তুমি ধরে নাও এরকম একটা বিশাল বড় লোহার পাইপ, মানে ফাঁপা টাইপের, চোং টাইপের পৃথিবীর মানে মাটিতে পুঁতে দিলে, দিয়ে একেবারে এই বরাবর পুঁতলে নিচ দিয়ে বেরিয়ে গেল। এবার ওই পাইপটার মাঝ বরাবর তুমি ধরে নাও কি টোটালটা ফাঁকা, কিচ্ছু নাই। এবার ওই পাইপের মধ্যে দিয়ে যদি তুমি একটা বস্তুকে ফেলে দাও, তাহলে সেটা কি নিচের দিকে যাবে, আবার উপরের দিকে উঠে আসবে। অর্থাৎ ওই যে বস্তুটার যে গতি, সে গতিটা কি সরল দোলগতি হবে, সেটা আমরা দেখব। ঠিক আছে? তাহলে এইটা ধরো পৃথিবী, আর পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে কত? ক্যাপিটাল আর। আর একটা তুমি ধরে নাও, আর পৃথিবীর যে কেন্দ্র, সেই কেন্দ্রটা হচ্ছে কত? ও। একটা বস্তুকে তুমি কি করলে? ফেলে দিলে, যে কোনো এক মুহূর্তে বস্তুটা ধরো স্মল এম ভরের বস্তু কোনো এক মুহূর্তে কি পি বিন্দুতে আসলো, এবং পৃথিবীর যে সেন্টার, সেই সেন্টার থেকে তার যে দূরত্ব, সেই দূরত্বটা কত হলো? এক্স। ঠিক আছে? তাহলে এই এক্সকে ব্যাসার্ধ করে যদি আমরা একটা ধরো গোলক কল্পনা করি, তাহলে দেখো স্মল এম ভরের যে বস্তুটা, সে বস্তুটা কি এই এক্স ব্যাসার্ধ বিশিষ্ট যে একটা গোলক, সে গোলকের কি পৃষ্ঠে আছে। তাহলে দেখো এখানে মহাকর্ষ যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে একটু কাজে লাগাতে হবে। দেখো মহাকর্ষ চ্যাপ্টার আমরা পড়েছি অলরেডি। মহাকর্ষ চ্যাপ্টারে আমরা দেখেছি যে উচ্চতার সাথে এবং গভীরতার সঙ্গে কিভাবে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয়। যারা ওই ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নেবে, যে উচ্চতা এবং গভীরতার সঙ্গে অভিকর্ষ ত্বরণের মানের কি পরিবর্তনটা হয়। এইবার দেখো স্মল এম ভরের বস্তুটা ওই এক্স ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলক, সে গোলকের কোথায় আছে? পৃষ্ঠে আছে। আর দেখো এইটুকুর কথা যদি আমরা ভাবি, এইটুকু কথা হবে দেখো আর মাইনাস কত? এক্স, তাই না? তাহলে ওই স্মল এম ভরের বস্তুটা আর মাইনাস এক্স ব্যাসার্ধ বিশিষ্ট, বেদ বিশিষ্ট দেখো একটা গোলীয় খোলকের কি ভিতরে আছে। এবং আমরা মহাকর্ষ চ্যাপ্টারতে থেকে জানি যে কোনো একটা বস্তু যদি কোনো একটা গোলীয় খোলকের ভিতরে থাকে, তাহলে ওই গোলীয় খোলকটা ওই ভরের বস্তুটাকে কি কোনো রকম মহাকর্ষ বলে কি টানে না। এটা প্রমাণটা যদিও তোমাদের সিলেবাসে নেই, অনার্স লেভেলে আছে, তাহলে জাস্ট তোমরা এটা মনে রাখবে, কোনো গোলীয় খোলকের ভিতরে যদি কোনো একটা বস্তু থাকে, তাহলে তার উপরে ক্রিয়াশীল মহাকর্ষ বল কত হয়? শূন্য হয়। তাহলে স্মল এম ভরের বস্তুটাকে এখানে কে টানবে? জাস্ট এক্স ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলকটা আছে, সে গোলকটা ওকে কি টানবে। ঠিক আছে? তাহলে ওই দেখো এক্স ব্যাসার্ধ বিশিষ্ট গোলক ও স্মল এম ভরের বস্তুর উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল। এটা কথা হবে দেখো মহাকর্ষ বল সমান আমরা কি জানি? জি ইন্টু ভরের গুণফল বাই কি তাদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। তাহলে জি ইন্টু তুমি ধরে নাও এক্স ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলকটা আছে, সে গোলকের ভর ক্যাপিটাল এম, আর ওইটা কত? স্মল এম, আর তাদের মধ্যে দেখো দূরত্ব কত? এক্স স্কোয়ার। ঠিক আছে? এবার দেখো তুমি ধরে না ধরি পৃথিবীর গড় ঘনত্ব, ধরি পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে কত? রো। এটা সমান হলো কত? রো। তাহলে এক্স ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলক, তার ভর কত হবে?
তাহলে দেখো এক্স ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের ভর ক্যাপিটাল এম, এটা সমান কি 4/3 পাই x³ ইন্টু কত রো, এটা লেখা যাবে। দেখো আমরা জানি আয়তন সমান ঘনত্ব সমান কি ভর বাই আয়তন, তাহলে ভর সমান কি দেখো আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে এক্স ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলকটা আছে তার আয়তন কত 4/3 পাই x³ আর তার যে ঘনত্ব সে ঘনত্ব দিয়ে কি গুণ করে দিলাম, তাহলে কি পেলাম তার ভর পেয়ে গেলাম। তাহলে এইবার এখানে এটা বসাও, তাহলে এইটা দেখো কি ক্রিয়াশীল মহাকর্ষ বল, সেটাকে এফ দ্বারা প্রকাশ করছে। তাহলে দেখো এফ সমান কত জি ইন্টু ক্যাপিটাল এম এর জায়গায় কত 4/3 পাই x³ ইন্টু কত রো ইন্টু স্মল এম বাই কত x²। তাহলে দেখো উপরে x এর কিউ আছে আর নিচে স্কোয়ার আছে, তাহলে এটা আলটিমেট কি আসবে জি ইন্টু 4 পাই ইন্টু রো ইন্টু এম বাই দেখো কত হয়ে গেল 3 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কি ওই স্মল এম ভরের বস্তুটার উপরে যে পরিমাণে মহাকর্ষ বল কাজ করছে সেইটা। তাহলে এটা হলো কি বল কার উপরে ক্রিয়াশীল, স্মল এম ভরের উপর। তাহলে দেখো লেখো অতএব এম ভরের বস্তুর উপর ক্রিয়াশীল ত্বরণ, দেখো ত্বরণ যদি আমরা এ ধরি তাহলে এ সমান কি হবে, ত্বরণ সমান আমরা কি জানি বল বাই ভর। তাহলে দেখো এফ বাই কি বস্তুটার ভর কত স্মল এম, তাহলে দেখো জি ইন্টু 4 পাই ইন্টু রো ইন্টু এম বাই কত 3। ও এখানে উপরে একটা এক্স থাকবে, এখানে এক্সটা লিখে নিই, এখানে লিখে দিলাম ওকে, বাই নিচে কি একটা এম। তাহলে দেখো এম কি হয়ে গেল কেটে গেল, তাহলে আলটিমেট কি আসছে জি ইন্টু 4 পাই ইন্টু রো বাই কত 3 ইন্টু এখানে কি আসছে এক্স। ক্লিয়ার হলো? তাহলে এটা হচ্ছে ওই যে বস্তুটা, সে বস্তুটার উপরে ক্রিয়াশীল কি ত্বরণ। তাহলে এবার আমরা দেখব এই যে ত্বরণটা, সেই ত্বরণটা কি ওর যে সরণ, সেই সরণের সঙ্গে সমানুপাতিক হচ্ছে কি হচ্ছে না। তাহলে দেখো যদি সমানুপাতিক হয় এবং সাম্যাবস্থা বা কেন্দ্র অভিমুখী হয় তাহলে তখন সেটা কি হবে সরল দোলগতিতে আন্দোলিত হবে, আর যদি না হয় তাহলে হবে না। তাহলে দেখো এ ইকুয়াল টু, এবার এখানে টোটাল এইটা যে দেখো জি মানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, 4 পাই মানে কনস্ট্যান্ট, আর রো মানে পৃথিবীর গড় ঘনত্ব, সেটা আমরা জানি কি ধ্রুবক হয়। তাহলে দেখো এইটা যেহেতু টোটালটা ধ্রুবক তাহলে এটা দেখো কী হবে এ সমানুপাতিক কত এক্স। তাহলে এই যে ত্বরণটা, সেই ত্বরণটা দেখো কি সরণের সঙ্গে কি সমানুপাতিক হচ্ছে। এবার দেখো 1 নম্বর এখানে কি যে ত্বরণ সরণের সঙ্গে সমানুপাতিক, সরণের সঙ্গে সমানুপাতিক হচ্ছে। আর একটা দেখো 2 নম্বর এই যে ত্বরণটা, ত্বরণ সবসময় কেন্দ্র অভিমুখী হবে। ভালো করে দেখো এখানে ওই স্মল এম ভরের বস্তুটার উপরে যে ত্বরণটা কাজ করছে সেটা কি সরণের সঙ্গে কি সমানুপাতিক হচ্ছে, এবং এই যে ত্বরণটা সেইটা কি সবসময় কেন্দ্র অভিমুখী হবে। কারণ এইখানে যদি ধরো তুমি একটা স্মল এম ভরের বস্তু রাখো তাহলে পৃথিবী তাকে এই দিকে টানবে, এখানে যদি রাখো তাহলে এই দিকে টানবে, এখানে রাখলে এই দিকে টানবে, এখানে রাখলে এই দিকে টানবে। অর্থাৎ ওই স্মল এম ভরের বস্তুটার উপরে যে ত্বরণটা কাজ করবে, সে ত্বরণ মানে বলটা যেটা কাজ করবে সে বলটা কেন্দ্র অভিমুখী, আর বলটা যদি কেন্দ্র অভিমুখী হয় ত্বরণটাও কী হবে কেন্দ্র অভিমুখী হবে। তাহলে যেহেতু এখানে ত্বরণটা কি কেন্দ্র অভিমুখী হচ্ছে, তার মানে এর যে গতি সেই গতিটা অবশ্যই কি সরল দোল গতিতে আন্দোলিত। অর্থাৎ দেখো এখানে থাকলে এই দিকে আসার চেষ্টা করবে আর এই দিকে থাকলে এই দিকে, অর্থাৎ প্রথমে এখান থেকে এত দূর পড়ে গেল আবার এই দিকে কি উঠে যাবে। তাহলে এখানে ওই স্মল এম ভরে বস্তুটার যে গতি সেই গতিটা কী হবে সরল দোল গতি সম্পন্ন হবে। তাহলে যদি ধরো এটা সরল দোল গতি সম্পন্ন হয় তাহলে তার ক্ষেত্রে যে পর্যায়কাল, সে পর্যায়কালও একটা থাকবে। তাহলে তার পর্যায়কাল কী হবে, তাহলে দেখো স্মল এম ভরের বস্তুর পর্যায়কাল, তাহলে দেখো পর্যায়কাল টি ইকুয়াল টু আমরা কি জানি 2 পাই
ইন্টু রুট ওভার অফ কী হয় সরণ বাই কী হয় ত্বরণ, এটা আমরা জানি। এবার সরণ দেখো কত এক্স, তাহলে দেখো 2 ইন্টু রুট ওভার অফ কত হবে এক্স বাই এ, তাই তো। দেখো এই যে ইকুয়েশান, সেই এই ইকুয়েশান থেকে আমরা যদি এক্স বাই এটা বার করি, তাহলে এইটা এক্স আছে তার নিচে নামিয়ে দেবো, তাহলে এটা সমান কত আসবে দেখো 3 বাই কত 4 পাই জি ইন্টু কত রো, এটা হবে। তাহলে এবার ওই ভ্যালুটা আমরা কি বসিয়ে দেবো, তাহলে এটা সমান কি হবে 2 ইন্টু রুট ওভার অফ দেখো 3 বাই 4 পাই জি ইন্টু কত রো। এবার দেখো মহাকর্ষ চ্যাপ্টারতে আমরা পড়েছি যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে পৃথিবীর গড় ঘনত্ব রো ইকাল টু দেখো আমরা জানি 3g বাই 4 পাই আর ইন্টু কত জি। তাহলে রোয়ের জায়গায় তুমি এই ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে কি আসবে, রোয়ের জায়গায় যদি এই ভ্যালুটা বসায় তাহলে দেখো 2 ইন্টু রুট ওভার অফ দেখো 3 বাই 4 পাই ইন্টু কত জি আছে, রোয়ের জায়গায় কত 3g বাই উপরে ওইটা হয়ে যাবে, তাহলে দেখো এখানে 3g আর উপরে কি হয়ে যাবে 4 পাই আর জি, তাহলে 4 পাই আর ইন্টু কত জি। তাহলে দেখো এই জি কেটে গেল, 4 পাই কেটে গেল, 3 কেটে গেল, তাহলে এটা সমান কত ক্যাপিটাল টি সমান 2 ইন্টু রুট ওভার অফ উপরে থাকছে ক্যাপিটাল আর নিচে কত জি। তাহলে দেখো ক্যাপিটাল আর এর ভ্যালু আমরা জানি সেটা কত হয়, ক্যাপিটাল আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, সেটা হয় তোমার 6400 কিলোমিটার, আর ওকে মিটারে করতে হবে, করে নেবে তোমরা। আর জি এর ভ্যালু 9.8, এটা যদি তুমি বসাও তাহলে টি এর যে ভ্যালু আসবে 1 ঘন্টা 24 মিনিট। অর্থাৎ এই যে বস্তুটা, যে বস্তুটাকে আমরা ওই পৃথিবীর কেন্দ্র বরাবর যে সুড়ঙ্গটা অবস্থিত, সেই সুড়ঙ্গ বরাবর যদি ফেলে দিই তাহলে এইখান থেকে এইখানে আসবে এবং এখান থেকে এখানে যাবে, একটা কি পূর্ণ দোলন কমপ্লিট হলো। এবং এই পূর্ণ দোলন হতে বা পূর্ণ দোলনটা সম্পন্ন হতে তার যে সময়টা লাগবে সেটা কত 1 ঘন্টা 24 মিনিট। তাহলে দেখো এইখান থেকে এইখানে আসতে মানে কি তার অর্ধেক সময় লাগবে। তাহলে দেখো অর্ধ দোলনকাল যদি তোমাকে বলে তাহলে অর্ধ দোলনকাল কত হবে, দেখো অতএব অর্ধ দোলনকাল এটা সমান কত দেখো 42 মিনিট হবে। তাহলে অর্ধ দোলনকাল কত হচ্ছে 42 মিনিট, আর দোলনকাল কত হবে 1 ঘন্টা 24 মিনিট। তাহলে এই যে দোলনকাল, সেই দোলনকাল এবং তার যে পর্যায়কাল, সেই পর্যায়কালের যে ইকুয়েশান, সেই ইকুয়েশানগুলো ভালো করে মাথায় রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বোঝা গেল। তাহলে দেখো যে পৃথিবীর মাঝ বরাবর যদি আমরা কেটে একটা সুড়ঙ্গ তৈরি করি, তাহলে সেই সুড়ঙ্গের মধ্যে কোনো একটা বস্তুর যে গতি, সেই গতিটা কী হবে সরল দোলগতিতে আন্দোলিত হবে। দেখো এটা জাস্ট কল্পনা, পৃথিবীর মাঝ বরাবর কখনোই সুড়ঙ্গ তৈরি করা যাবে না, কারণ যেতে গেলে সেন্টারে যে লাভাগুলো আছে সেই লাভাগুলো কি মানুষকে একবারে তামা করে দেবে, সব শেষ করে দেবে।